সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 9-এর আলোচনা অনুষ্ঠান আপনার মতে। এবং আয়োজনের পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌস আহমেদ থাকছি আপনাদের সাথে। আজকের যে বিষয়ের উপরে আমরা এই আলোচনাটা বেগবান করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং ভারতের অপপ্রচার। আর এই আলোচনায় যারা আজকে থাকছেন, এই আলোচনায় অংশ নেবেন, তাদের সাথে শুরুতেই আপনাদের আলাপ করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে আজ উপস্থিত হয়েছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং রয়েছেন জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক ও নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি শুরুটা করতে চাচ্ছি জাহিদুর রহমান আপনাকে দিয়ে, যেখানে আপনার কাছে অনেক তথ্য রয়েছে এবং যা হচ্ছে কয়েকদিন ধরে সেই জায়গাটায় বাংলাদেশের পক্ষ থেকে আজকে যেটা হলো যে একদম হাই কমিশনারকে তলব করা হলো এবং বারবারই কিন্তু বলা হলো যে বাংলা এটা মানে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে বা আরও নভেম্বর থেকে আমরা বলতে পারি যে আলোচনাটা ঘুরে ফিরে থাকছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিবেশী দেশ ভারতের সাথে, এবং সেই সম্পর্কের জায়গাটায় বা সেই পরিপ্রেক্ষিতে এরকম একটি অপপ্রচার মোটেও কাম্য নয়, কিন্তু হচ্ছে। তো তাহলে সম্পর্কটা কোন পর্যায়ে রয়েছে? মানে সম্পর্কটা বন্ধুত্বের পর্যায়ে ভারত কখনো চায়নি। তারা চেয়েছে যে আওয়ামী লীগ কত রেটরিক ইউজ করতো না, স্বামী স্ত্রীর মতো সম্পর্ক, রক্তের রাখি বন্ধন, রক্তের বন্ধন। ইনফ্যাক্ট বন্ধুত্বের সম্পর্ক হয় না। আমি যদি এখন ক্রুডলি বলি, দুটো দেশের মধ্যে বন্ধুত্ব বলে কিছু নাই। বিরাট লম্বা লিস্ট দেওয়া যাবে, চরম শত্রু পরবর্তীতে তথাকথিত বন্ধু হয়েছে। আসলে দিনের শেষে এটা স্বার্থের প্রশ্ন। মানে ভারতের সাথে তো আমাদের যুদ্ধ হয় নাই, ভিয়েতনামের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে দীর্ঘ সময়। আমেরিকান সোলজার ওখানে 15-20 বছর ধরে যুদ্ধই করেছে, শেষ পর্যন্ত ওরা ডিফিটেড হয়েছে। সেই ভিয়েতনামে এখন আমেরিকার খুব গুরুত্বপূর্ণ এলাই। চায়নার সাথে যদি ঝামেলা হয় আমেরিকা ভিয়েতনামের পক্ষে দাঁড়াবে। জাপানে অ্যাটম বোমা মেরেছে, সেই জাপান এখন খুব চমৎকার বন্ধু আমেরিকার, বন্ধু আবারও বলছি কোট আনকোট। আবার এই জাপান বা ভিয়েতনামের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে যদি তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো মেজর আঘাত হয়। সুতরাং বন্ধুত্বের দরকার নেই, একটা ওয়ার্কিং রিলেশনশিপ। আমি আজকে জানা প্রণয় ভার্মা যখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেছেন, খুব সুন্দর কয়েকটা কথা বলেছেন, ওনার মুখ দিয়েই বেরিয়েছে, এগুলোই আসলে হবার কথা। উনি বলেছেন সম্পর্ক একটা বিষয়কে কেন্দ্র করেই হওয়া উচিত না, আরও মাল্টি ডাইমেনশনাল ইস্যুজ আছে, আমাদের পারস্পরিক নির্ভরশীলতা আছে, সেগুলোর ভিত্তিতে আমাদের সম্পর্ক তৈরি হতে পারে। উনি বেরিয়ে সাংবাদিকদেরকে বলছেন সম্পর্ক এই হওয়ার কথা ছিল। এখন সমস্যাটা কোন জায়গায় হলো? সমস্যাটা হচ্ছে দুটো স্বাধীন সার্বভৌম দেশের সাথে সম্পর্কের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা নষ্ট করেছে শেখ হাসিনা। আমি বেসিক্যালি একজন মেডিকেল ডক্টর, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরুন আপনার কিছু কিছু রোগের জন্য মাঝে মাঝে স্টেরয়েড ঔষধ দিতে হয়। মানুষের শরীরে স্টেরয়েড তৈরি করার ক্ষমতা আছে। এখন আপনাকে যদি আমি দীর্ঘদিন স্টেরয়েড দিতে থাকি, আস্তে আস্তে শরীরে এই প্রিপেয়ার্ড স্টেরয়েড পেতে পেতে সে নিজের শরীরের স্টেরয়েড আসলে তৈরি করে না। সো স্টেরয়েড হুট করে লম্বা সময় খাওয়ার পর হুট করে বন্ধ করে দেয় না, গ্র্যাজুয়ালি কমায়, তাতে আবার শরীর স্টেরয়েড তৈরি করতে শুরু করে। যেটা বললাম, আপনার অভ্যস্ততা ভয়ঙ্কর। সো ভারত শেখ হাসিনার সাথে ডিল যেভাবে করেছিল 15 বছর ধরে, যা চাইছে, কর্তার ইচ্ছাই কর্ম বলে না, বা আমরা বলবো প্রভুর ইচ্ছাই কর্ম, উনি যা চেয়েছেন তাই হয়েছে। এক্ষেত্রে ডাক্তার জাহিদুর রহমান, আপনি বললেন সম্পর্কটা বন্ধুত্বের না স্বার্থের। সেই স্বার্থটা কি দুটো দেশের, নাকি একটি দেশের একপাক্ষিক, নাকি ব্যক্তি স্বার্থ, কোনটা? এটি দুটো দেশের এবং জনগণের স্বার্থ ম্যাচ করতে হবে। আমাদের সম্পর্কটা ছিল শেখ হাসিনার স্বার্থ এবং ভারতের স্বার্থ, এক মানে বিনিময় হয়েছিল ওটা। শেখ হাসিনার স্বার্থ খুব সিম্পল, আমাকে ক্ষমতায় রাখো, ভারত যা চাওয়া হবে তাই দেওয়া হবে। ওটাই বলছিলাম, শেখ হাসিনার সাথে এই ডিল করতে করতে ভারত খুব কমফোর্টেবল অবস্থায় চলে গেল। 15 বছর পর এখন যখন ডক্টর ইউনূস এসে বলছেন আমরা আমাদের অধিকার চাই, আমার বর্ডারে যখন কিলিং হয় আমরা প্রতিবাদ করি, আমরা রীতিমতো স্টেটমেন্ট দেই, শেখ হাসিনার মন্ত্রীর মতো বলি না আমাদের লোকজন বর্ডারে কেন গরু চোরাচালান করতে যায়, ওরা তো মারা পড়বেই, এটা বলছে না। আমাদের অমিত শাহ যখন আমাদেরকে উইক পোকা, ঘুন পোকা, টার্মাইট বলে, আমরা খুশি হই। আমাদের এখানে যখন এবার বলছে আমি ঝুলিয়ে সোজা করবো, আমরা প্রটেস্ট করেছি। আমাদের দুর্গাপূজা নিয়ে তারা যখন স্টেটমেন্ট দিয়েছে, সেই স্টেটমেন্টটাও যে বাজে ছিল, আমরা পাল্টা স্টেটমেন্ট দিয়েছি। সো একটা স্বাধীন দেশ যা করছে, ভারতের এই জিনিসটা পছন্দ হচ্ছে না। সে কারণেই আসলে সে এখন তার যে যাবতীয় মিডিয়া সহ সবকিছু নিয়ে হামলে পড়েছে। এতদিন আপনার কথা থেকে যতটুকু সুস্পষ্ট হওয়া গেল, এতদিন একটি নতজানু যে শব্দটা অনেকদিন ব্যবহৃত হয়েছে, না নতজানু শব্দটা না খুব ভদ্র শব্দ হয়ে যায়, ভদ্র শব্দ, মানে আমরা স্লেভের মতো, আমরা এর থেকেও কঠোর শব্দ ব্যবহার করতে চাচ্ছেন। কিন্তু যদি সেই নতজানুকেও আমরা এখন আমলে নিয়ে কথাটা বলি,
সেই জায়গা থেকে যখন কোনো প্রতিবাদ করা হচ্ছে, তাদের কোনো বিবৃতি যেটা আপত্তিকর তার পরিপ্রেক্ষিতে, সেখানে তারা এখন সেই আপত্তিটা তারা তুলছেন। আমি আপনার কাছে আবারও ফিরবো, রয়েছেন নিপুণ রায়চৌধুরী, আপনার কাছে একটু আসি। আপনার কাছে যেই জায়গাটা থেকে আমি আসতে চাই সেটা হচ্ছে, আমি একটু লিখেই রেখেছিলাম যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলেছে এটা দুঃখজনক যে একজন ধর্মীয় নেতা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি পেশ করে আইনি ঝামেলার সম্মুখীন হচ্ছে, অন্যদিকে হিন্দু দেবতা ও মন্দির অপবিত্র করা সহ সংখ্যালঘুদের ওপর হামলায় জড়িত চরমপন্থীরা মুক্ত রয়েছেন। এই ক্ষেত্রে কি বলা যেতে পারে তাহলে ভারত রাষ্ট্রীয়ভাবে উস্কে দিচ্ছে? দেখুন, আমি ভারতের প্রসঙ্গে আমি যেটা বলতে চাই, যেটা আমাদের জাহিদ ভাই বললেন, আমি তার বক্তব্যের সাথে পুরোপুরি একমত। এবং তিনি যেভাবে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, এই একই কথা বলা মানে কি রিপিটেশনটা আসবে, তো আমি একমত পোষণ করলাম। তো আমরা তো প্রথম থেকে বলে আসছি যে বাংলাদেশের স্বার্থকে নষ্ট করে দিয়ে, জনগণের স্বার্থকে নষ্ট করে, জনগণের অধিকারকে ভুলণ্ঠিত করে শেখ হাসিনা একনায়কতন্ত্র কায়েম করতে চেয়েছেন, ক্ষমতায় থাকতে চেয়েছে। এবং ভারত চেয়েছে বাংলাদেশ থেকে যত ধরনের সুবিধা নেওয়া, সেটা সুবিধা নিয়ে তারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে। এই জন্য 41 সাল পর্যন্ত তার যে রূপকল্প কিংবা রাষ্ট্র নিয়ে যা তার যে একনায়কতন্ত্র ভাবনা, সেটা সে স্বপ্ন পূরণ করবেন মোদী সরকার বলেছে। এবং শেখ হাসিনা তার বক্তব্যে স্পষ্ট বলে এসেছে, সারা জীবন যা দিয়ে এসেছে এতকাল, সেটা সারা জীবন ভারত ভুলতে পারবে না। তো এই বিষয়গুলো তো খুব ভালোভাবে মানে উপলব্ধি করা যায়। বাংলাদেশের গণতন্ত্রহীনতার প্রধান কারণ হচ্ছে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত এখানে সহযোগিতা করেনি বাংলাদেশের জনগণের স্বার্থে। তো ঠিক আছে, করেনি, সেটা তাদের পলিসি হতে পারে। সেখানে বাংলাদেশের জনগণ, সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল এবং মুক্তিকামী জনতা, বাংলাদেশের মানুষের ছাত্র জনতা সকলে ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে স্বৈরাচারকে বিদায় ঘটিয়েছে। সেই স্বৈরাচার আস্থা বেড়েছে এখন ভারতে। আমি এখানে ছোট্ট করে একটু জানতেই চাই, আপনি বললেন যে বাংলাদেশের মানুষের স্বার্থের কথা ভারত ভাবেনি, এই ভাবনার দায়টা কি ভারতের? না, ভারতের ভাবনা দায় না, কিন্তু আপনি যদি আমার প্রতিবেশী হন, আমার ভালো থাকাটাও আপনার জন্য ভালো লাগবে, খারাপ থাকাটাও আপনার জন্য পীড়াদায়ক হবে। তখন কিন্তু আপনি বলবেন, আমার পাশে এসে দাঁড়াবেন যে আমি কেন ভালো নাই কিংবা আমার কি সমস্যা। এটা তো আমার সমস্যা না, এটা আমার দেশের সমস্যা। একটা পাশাপাশি যখন দুইটা রাষ্ট্র থাকে না, তখন একটা রাষ্ট্রের যখন জনগণ অধিকার বঞ্চিত হয়, গণতন্ত্রহীনতায় ভোগে, ওই রাষ্ট্র কিন্তু এফেক্ট পড়ে। এটা কিন্তু আপনি মানে আমি ভালো না থাকলে, আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি আমার প্রতিবেশী, আপনি ভালো থাকতে পারবেন, সেটা কোনো গ্যারান্টি নাই। কিন্তু তো আমাকে আপনার নিজের সুরক্ষার জন্য আমার সুরক্ষা আপনাকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। আমি ওই জায়গাটার কথা বলছি। এটা কিন্তু মানে ইন জেনারেল মানুষের ভাবনা, বন্ধু রাষ্ট্রের সাথে বন্ধু রাষ্ট্রের সম্পর্ক এমনটাই হওয়া উচিত। কিন্তু আমরা দেখেছি যে যেটা জাহিদ ভাই বলল, যে ভারত তার স্বার্থ দেখেছে এবং তার স্বার্থ সিদ্ধি করার জন্য হাসিনাকে প্রয়োজন, তাকে সাপোর্ট দিয়ে এসেছে। এখন যখন হাসিনা মুক্ত বাংলাদেশ, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, এই বাংলাদেশের জনগণের কথা বলার অধিকার এসেছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার, সেই জায়গা থেকে এই ভারতই আবার দেখা যাচ্ছে যে কিছু প্রোপাগান্ডা, মিথ্যা কথা, অপপ্রচার মিডিয়ার মাধ্যমে প্রচার করে করে একটা সম্প্রীতির যে বন্ধন বাংলাদেশে, সে বন্ধনটাকে নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। যেমন দুর্গাপূজার সময় এমন একটা পরিস্থিতি মিডিয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে যে বাংলাদেশে যেন দুর্গাপূজা হওয়া মানে মনে হচ্ছে বড় ধরনের পাপ। কিন্তু আমরা কি দেখেছি যে আমাদের পূজা মণ্ডপগুলোতে আমাদের মুসলিম ভাইয়েরা এসে পাহারা দিয়েছে, বিএনপি সহ সকল রাজনৈতিক দল পূজা মণ্ডপগুলোতে পাহারা দিয়েছে, কারণ তখন আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর মানে অবস্থান একটু হলেও নাজুক ছিল। সেই জায়গায় সাধারণ মানুষ এবং মসজিদের ইমাম সাহেবও কিন্তু মন্দির পাহারা দিয়েছে, যে এই যে আমাদের একটা সম্প্রীতির বন্ধন। কই আমরা তো সেখানে এইবারের যে পূজা উৎসব হয়েছে, দুর্গা পূজা উৎসব, সারা বাংলাদেশে
আমার মনে হয় 17-18 বছরে এরকমভাবে মানে উৎসাহ উদ্দীপনার সাথে এবং নিরাপত্তার সাথে পূজা উদযাপন করতে পেরেছে বলে আমার মনে হয় না। কারণ এই 15 বছর যাবৎ যেভাবে হিন্দু সম্প্রদায় বলেন, সংখ্যালঘু সম্প্রদায় বলেন, সকল নৃগোষ্ঠী মানুষের উপর যেভাবে দমন, নিপীড়ন, নির্যাতন, একটারও বিচার হয়নি, সুষ্ঠু বিচার হয়নি। তো সেই জায়গা থেকে আপনি যে বললেন একজন হিন্দু নেতাকে গ্রেফতার করা হয়েছে, এখন আপনাকে কেন গ্রেফতার করা হয়েছে আপনাকে এগুলো পর্যালোচনা করতে হবে। আমি দেখেছি, আমি জানি না, পত্রপত্রিকায় দেখেছি তার নামে অনেকগুলো ক্রিমিনাল অফেন্স আপনার চার্জ দায়ের করা হয়েছে। তো সেই পরিপ্রেক্ষিতে রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে তার উপর মানে কি কি অভিযোগ, যেহেতু বিচারাধীন বিষয় আমি এটা নিয়ে কথা বলতে চাই না। তারপর আমি বলবো যে চিন্ময় বাবু কি উনি কি একা হিন্দু নেতা? বাংলাদেশে কি আরো হিন্দু নেতা নাই, কিংবা আরো সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা নাই? ঠিক আছে, না না, তারা উনি কি একাই প্রতিনিধিত্ব করছেন তা তো না। তো সেখানে অন্য সবাই সেফ আছে, তিনি কেন এই মানে মামলার জড়িয়ে গেলেন? এটা তো তদন্তধীন ব্যাপার, তাই না? তো যেখানে একটি স্বাধীন রাষ্ট্র এখন পরিচালনা করছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, যে সরকার এখনো কোনো দলীয় সরকার হিসেবে পরিচিত না, হ্যাঁ, সেই সরকার নিরপেক্ষ মানে তদন্ত এবং তার গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাকে আইনের আওতায় আনছে এবং তাকে আইনের মাধ্যমে আপনার কাছ থেকে এই বিষয়টা আমি একটু পরে আরো বিস্তারিত শুনতে চাই। তার আগে ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু আসতে চাই এই জায়গাটায়। স্বার্থ যে দেখবার কথাটা নিপুণ রায় চৌধুরী বললেন, ভারত কি সত্যিকার অর্থে তার স্বার্থ তাহলে কতটা দেখছে বা দেখতে পাচ্ছে? কারণ যেখানে এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করলে আশপাশও তো অস্থিতিশীল হয়ে পড়বে, সেভেন সিস্টার্সের কথা বলা হচ্ছে, ভারত কি সেটা ভাবছে? নিশ্চয়ই না। মানে ভারতের আচরণ আমার কাছে মানে ক্লাস 5, 6, 7 এর বাচ্চারাও পররাষ্ট্রনীতি নিয়ে যতটুকু বোঝার কথা ভারতের পলিসি মেকাররা বোঝে বলে আমি মনে করি না। আমি পোস্ট শেখ হাসিনা বাদ দিই, শেখ হাসিনার সময়ও ভারত যা করেছে, একটা রাষ্ট্রের জনগণকে ক্ষুব্ধ করে, একটা রাষ্ট্রের জনগণের মধ্যে ঘৃণা তৈরি করে একজন স্বৈরশাসককে ক্ষমতায় রেখেছেন, এটাও কি তার স্বার্থের পক্ষে যায়? আপনি শর্ট টার্মে হয়তো কিছু বেনিফিট পেয়েছেন, এই চুক্তি হয়েছে, ওই চুক্তি হয়েছে, এখন যদি সব চুক্তি বাতিল হয়ে যায়, বাতিল করে দেই আমরা, যেগুলো স্ট্রং লিগ্যাল এগ্রিমেন্ট সেগুলো হয়তো টাফ, তারপরে অনেক ইতিহাস আছে, আমরা ইগো যদি হয়, আমাদের স্বার্থ যদি হয়, আমরা বাদ দিতে পারি। আর এমওইউ তো প্রচুর হয়েছে যেগুলো লিগ্যাল কোনো ভিত্তি নেই, সব আমরা এক মুহূর্তে বাতিল করে দিতে পারি। লাভ হলো এখন? তার মানে আপনি শর্ট টার্মে কিছু একটা দেখে এটা যে লং টার্মে ভালো হবে নট নেসেসারিলি। ভারত শেখ হাসিনাকে যা করেছে সেটাও ভারতের স্বার্থ দেখা না। যদি এটা হতো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েও ভারত ভালো থাকবে, নিপুণ যেটা বলছিলেন, ও যদি ভালো থাকতো দ্যাটস ফাইন, কিন্তু আপনি পারবেন না ওভাবে। আপনি 18 কোটি মানুষকে আপনার পেটের মধ্যে রেখে স্ট্র্যাটেজিকলি বাংলাদেশ ইজ আনবিলিভেবলি ইম্পর্টেন্ট, তাই না? তার 7 সিস্টার্সের সিকিউরিটি যদি হিসাব করেন, তো সেই দেশের 18 কোটি মানুষকে আপনি ক্ষুব্ধ করছেন, তারা আপনাকে ঘৃণা করছে। আপনি আগেও তো ভালো কিছু করেন নাই, আচ্ছা এখনো ভালো করছেন আমি মনে করি না, কিন্তু সমস্যাটা অন্য জায়গায় হয়েছে। ভারতের ইগো খুব হার্ট হয়েছে। মানে শেখ হাসিনার তো পতন হয় নাই, আসলে শেখ হাসিনার সাথে একই সাথে মোদিরও পতন হয়েছে, মোদির ফরেন পলিসি পতন হয়েছে। এখন তারা যেটা চিন্তা করছেন, তারা তাদের মতো করে ভাবছেন। এগেইন এটাও অত্যন্ত বাজে ধরনের চিন্তা বা ভুল চিন্তা বলে আমি মনে করি। তারা মনে করছেন এখানে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করে শেখ হাসিনা আসবেন না, কেউ কেউ ভয় পাচ্ছেন এটা করে যদি এমন পরিস্থিতি হয় যে শেখ হাসিনা চট করে ঢুকে যাবেন কিনা, উত্তর হচ্ছে না, এবং ভারতও শেখ হাসিনাকে আর আসলে নিয়ে আসবে না, ঠিক আছে। কিন্তু তারা যেটা করতে চান, একটা অস্থিতিশীলতা তৈরি করে সরকার যদি পতন হয়ে কোনো রকম কোনো ইন্টারভেনশন, ধরুন মিলিটারি একটা ইন্টারভেনশন হলো, এটা তার সে মনে করছে এর চাইতে ভালো হবে। না হলো ডক্টর ইউনূসের উপর প্রচণ্ড চাপ তৈরি করে যদি কিছু ল্যাভারেজ তৈরি করা যায়। একটা উদাহরণ দেই, 3 দিন বা 4 দিন আগে একটা নিউজ এসেছিল, আমাদের ওপর দিয়ে ভারতের যে ব্রডব্যান্ড কানেক্টিভিটি 7 সিস্টার সেট, ওটা ট্রানজিট চেয়েছিল। মানে শেখ হাসিনা হলে তো পারলে নিজের টাকা দিয়েও করে দিত, সো বাংলাদেশ সরকার নিষেধ করেছে, ওটা স্ট্রংলি নিষেধ, না এটা আমরা দেবো না। ফলে ওই যেরকম তাদেরকে পুরো 7 সিস্টার্সে যাওয়ার জন্য বাংলাদেশটা পুরো ঘুরে যেতে হবে, এবং আমরা জানি এতে 3 গুণ 4 গুণ বেশি দূরত্ব পার হতে হয়। সো তারা চিন্তা করছে ডক্টর ইউনূসের উপর তীব্র চাপ তৈরি করে যদি দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করা যায়, তাহলে ডক্টর ইউনূস নমনীয় হবেন এবং শেখ হাসিনার মতো না হলেও কাছাকাছি রকমভাবে তাকে অনেক কিছু দেবেন।
সো এগুলো তাদের অঙ্ক, এগুলো একটাও কাজ করবে বলে আমি মনে করি না। কারণ বাংলাদেশে কোনো সরকার যদি ভারতের প্রতি নমনীয় হয়ে, নমনীয় বলতে আমি এটা বোঝাচ্ছি না যুদ্ধ করতে হবে, আমরা ভারতের সাথে যুদ্ধ চাই না, কোনো কারণও নাই, দরকারও নাই, কিন্তু ভারতের সাথে স্বার্থ জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনার মতো আরেকটা সম্পর্ক যদি করার চেষ্টা ডক্টর ইউনূস সরকার করে, বা ভবিষ্যতে যদি নিপুণদের দল যদি জিতে আসে, তারাও যদি করার চেষ্টা করে আসে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা কঠিন হয়ে যাবে। কারণ আমরা শেখ হাসিনা যাবতীয় অন্যায় অত্যাচার দেশ ধ্বংসের সাথে ভারতকে লজিকলি ট্যাগ করেছি, ভারতই এটাকে এই জায়গায় নিয়ে গেছে। সুতরাং ভারত মনে করছে ডক্টর ইউনূস একটু নরম হতে পারেন, অথবা ফাইনালি তাদের ইগো হার্ট হয়েছে, আমি হেরে গেলাম এই বোধ। কারণ সাউথ এশিয়াতে সবাই এখন দেখছে এই একটা জায়গাতে ভারত তার ফরেন পলিসির খুব সাকসেস ক্লেম করতে, দেখো বাংলাদেশ কিন্তু আমার পুরো পকেটে আছে, সে বাংলাদেশও চলে গেছে। সো এখন সে চেষ্টা করছে এটা করার জন্য, কিন্তু কোনোটাই লং টার্মে আসলে বেনিফিশিয়াল হবে বলে আমি মনে করি না। সেক্ষেত্রে আরেকটি প্রশ্ন তো উঠে আসি, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনার কাছ থেকে এটা শুনতে চাই, ভারত কি বাংলাদেশকে চাপে রাখতে যাচ্ছে না নিজেই আসলে চাপে পড়ে যাচ্ছে? কারণ বাংলাদেশে একমাত্র হাতে মুঠো হয়েছিল, যেটা জাহিদুর রহমান শেষ করেছেন যে এই জায়গাটায়, আপনার কি মনে হয়? দেখেন, কূটনৈতিক যে বিশ্লেষণ, সেই বিশ্লেষণও করতে গেলে ভারতের এখনো ভাবার সময় আছে। হ্যাঁ, বাংলাদেশকে চাপে রেখে ভারত যে খুব বেশি সুবিধা নিতে পারবে সেটা না, বরং বাংলাদেশের জনগণের সাথে সুসম্পর্ক এবং রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কটা যদি নিবিড় করতে পারে তাহলে ভারত লাভবান হতে পারে। সেটা কোন দিক থেকে? যে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে দ্বৈত আপনার থাকে, যে সম্পর্ক কিংবা যে ট্রান্স কন্ডিশন থাকে, সেগুলো শিথিল হতে পারে, সেগুলো একটা সুষ্ঠু সমাধান হতে পারে, এবং সেটা ক্ষেত্রে ভারত লাভবান হতে পারে। কিন্তু ভারত যদি মনে করে যে বাংলাদেশকে জিম্মি করে কিংবা ভয়ভীতি দেখিয়ে কিংবা এক ধরনের বিদ্বেষ দেশের ভিতর, মানে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায়, সব সম্প্রদায়ের মধ্যে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করে ওই জায়গায় ছোপ দিয়ে কোপ মেরে দেবো, এটা আর সেই সুযোগ নাই। কারণ এই বাংলাদেশের মানুষ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীন একটি বাংলাদেশ মানে স্বাধীনতা অর্জন করেছে, এবং 1,500-এর অধিক ছাত্র জনতা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়েছে। এই বাংলাদেশকে নিয়ে আর কাউকে সিনেমিলি খেলতে দেবে না বাংলাদেশের জনগণ। সেই জায়গা থেকে আমাদের বন্ধু রাষ্ট্র ভারত, আমরা চাই তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাই থাকুক। সেই সম্পর্কটা এক পক্ষ থেকে তো হয় না, দুই পক্ষ থেকেই হতে হয়। এখন আপনি বারবার আমাকে অ্যাটাক করবেন, আর আমি তার মানে স্বৈরাচার শেখ হাসিনা না যে আমরা সব আঘাত সহ্য করে শুধুমাত্র নিজের স্বার্থটাকেই বিবেচনা করব, দেশের জনগণের স্বার্থের কথা না। নো, এখন কিন্তু সেই হাসিনা বাংলাদেশ পরিচালনা করছে না। তো এই জিনিসগুলো ভারতকে বিবেচনায় আনতে হবে। ভারতের শুভাকাঙ্ক্ষী কে এমন আছে যে ভারতকে এটা বুঝাবে? আমি বিরতিতে যাব, তার আগে ছোট্ট করে শুনি জাহিদুর রহমান আপনার কাছে। ভারতের শুভাকাঙ্ক্ষী আসলে কেউ হতে পারবে না, আমি পারবে বলে মনে করি না। আরেকটা কারণ আছে, একটু যোগ করে দেয়, সে কারণে আসলে ভবিষ্যৎ আমি খুব খারাপ দেখি। ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে, সেটা হচ্ছে হিন্দুত্ববাদী রাজনীতি, বিজেপির বিশেষ করে। তারা মনে করছে বাংলাদেশে, তারা তো হিন্দুদের, শুধু ভারতের হিন্দুদের না, সমস্যা হচ্ছে তারা এখন পুরো দক্ষিণ এশিয়ার হিন্দুদের রক্ষাকর্তা। সো আপনি কারো রক্ষাকর্তা কখন হতে পারেন? যদি সে বিপদগ্রস্ত হয়। সুতরাং বাংলাদেশের হিন্দুরা যত বিপদগ্রস্ত হবে ততই সে রক্ষাকর্তা হিসেবে হাজির হতে পারবে, এবং সেটা দেখিয়ে সে তার অভ্যন্তরীণ রাজনীতিটাকে আরো পোক্ত করতে পারবে। এটাই খুব বড় ঝুঁকির জায়গা। আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ মানে আবহমান কাল থেকে কিছু না কিছু সংকটের মধ্যে আছে, এটা স্বীকার করতে হবে। আমাদের এই অঞ্চল তো যথেষ্ট উদার গণতান্ত্রিক না। ভারতে যেমন মুসলিমরা, আমাদের দেশে হিন্দুদেরও কিছু সমস্যা সংকট আছে, কিন্তু এই দেশ হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য বাসের অযোগ্য হয়ে গেছে। যদি হতো তাহলে তো দলে দলে ভারতে চলে যেত, ওখানে তো নাগরিকত্ব যাচ্ছে না তো কেউ, কিন্তু তারা চেষ্টা করবে হিন্দু সম্প্রদায়কে কোনো না কোনো ফর্মে বিপদগ্রস্ত করার। বিজেপির কথা বলছেন, যে একদম শেষ নির্বাচনে জিতে বিজেপি আবার ক্ষমতায় এসেছে, সেই নির্বাচনে তো একটা প্রতিফলন কি ঘটেনি যে হিন্দুত্ববাদ ব্যবহার করে খুব বেশি লাভবান বিজেপি হচ্ছে না? খুবই চমৎকার প্রশ্ন, আমি একটু সময় নিয়ে এটা শেষ করি। এখন তাহলে ওর কি করার আছে?
রাজনীতি দু রকম, একটা হলো আপনি এই আইডেন্টিটি দিয়ে রাজনীতি করবেন, আরেকটা রাজনীতি হচ্ছে ওয়েলফেয়ার। আমি তোমাকে এই ভালো করব, তোমার জন্য শিক্ষার ব্যবস্থা করব, স্বাস্থ্যের ব্যবস্থা করব, ভালো বাস দেব, যেটা অরবিন্দ কেজরিওয়াল দিল্লিতে করেছেন। বিজেপির কি এই রাজনীতির সুযোগ আছে? নেই, কারণ বিজেপি 10 বছর ধরে ক্ষমতায়। ও এখন যদি বলে তোমার জন্য আমি এটা করব, জনগণ বলবে আপনি তো 10 বছর ক্ষমতায় ছিলেন, আপনি কি করেছেন? সুতরাং বিজেপির অনলি অপশন হচ্ছে আরো বেশি হিন্দুত্ববাদ চাপিয়ে দেয়া। সামনে আমরা এটাই ঝুঁকির জায়গা দেখছি। সামনে এটা ঝুঁকির জায়গা দেখছি। সেক্ষেত্রে আমরা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে এটাও একটু জানতে চাই যে কংগ্রেস এর ব্যাপারে অনেক ইস্যুতে কংগ্রেস কিন্তু আপত্তি তুলেছিল, রাহুল গান্ধী অনেক কিছু বলেছে, কিন্তু দেশের স্বার্থে কি তারা আবার এক হয়ে যাবে, বাংলাদেশের বিরুদ্ধে লড়বে কিনা, এটাও একটু জানতে চাই। বিরতি নিয়ে ফিরছি। সম্মানিত দর্শক, আপনার মত অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানে। আজ আমরা যে শিরোনামে বেগবান করছি আমাদের আলোচনা, সেটা আবারও জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের রাজনীতি এবং ভারতের অপপ্রচার। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনার কাছে এই পর্যায়ে ফিরবো। বিরতিতে যাবার ঠিক আগ মুহূর্তে জাহিদুর রহমানকে যেখানে শেষ করেছি সেই প্রশ্নটা নিয়ে ফিরতে চাই যে মোদির যদি এখন হিন্দুত্ববাদ, এটাকেই যদি তার আরও বেশি নির্ভর করতে হয়, এটাকেই যদি বাড়াতে হয়, এটাই যদি তার শক্তি হয়, তাহলে অন্যদিকে বিজেপি যে হুমকি দিচ্ছে এখন, তারা সীমান্ত অবরোধ করবে, আমদানি রপ্তানিতে বাধা দিচ্ছে, এগুলো কি একদম ভারতের দেশের স্বার্থে খুব ভালো হচ্ছে? দেখেন, ভারত তো তার পলিসি নিয়ে তারা আগাচ্ছে। হ্যাঁ, তো তাদের পলিসি মেকিংয়ে তারা কেমন সিদ্ধান্ত নিয়েছেন এটা তারা খুব ভালো করে বলতে পারবে। কিন্তু আমাদের যেটা মানে মূল বিষয়, যে ওরা যা কিছু নিয়েই করুক না কেন, এখন আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা, পূর্ণ প্রতিষ্ঠা, সেটা হচ্ছে ভোটের অধিকার, সেই দিকে আমাদের মূল ফোকাস। এবং আমাদের অর্থনীতি আমাদেরকেই মানে আমাদের মেরুদণ্ড আমাদেরকে সোজা করে দাঁড়াতে হবে, সেটা অর্থনীতি অবস্থা উন্নয়ন বলেন এবং আর্থিক সকল দিক থেকে এটা আমাদেরকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে। তো ভারত, মোদি সরকার হিন্দুত্ববাদের উপর ভর করে আবারও ক্ষমতায় আসতে চায় কিংবা আসার চিন্তা ভাবনা, সেটা করতে পারে, কিন্তু বাংলাদেশের হিন্দুদেরকে উস্কে দিয়ে তো সেটা সম্ভব নয়, তাই না? আর সেটা হচ্ছে কি, আমাদের দেশের হিন্দু সম্প্রদায় যারা আছেন তারা কিন্তু কেউ ওইভাবে ক্ষোভ প্রকাশ করছে না, কিংবা এখানে কোনো যুদ্ধ লেগে যায়নি যে তার জন্য ভারতকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, অবস্থান কর্মসূচিতে আসতে হবে, কিংবা তাদেরকে বিক্ষোভ কর্মসূচিতে আসতে হবে না। সেটা কিন্তু এখন বাংলাদেশ যথেষ্ট শান্তিতে আছে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়, সকল সম্প্রদায়ের মানুষ আমরা কিন্তু সকলেই মিলেমিশে আছি। তো আমাদের ভিতর সেই আশঙ্কাটা নাই। তাহলে আগে আপনাকে একটি প্রশ্ন, যেটা আপনার কাছ থেকে আমি গুটিয়ে নিয়েছিলাম, যে পরে আসবো আপনার কাছে, যে ইসকনের নেতা এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে নিয়ে বাংলাদেশে যেটা হলো বা ভারতে এটার একটা বড় ধরনের প্রতিবাদ যে দেখা গেল, এবং আপনি বলছিলেন যে চিন্ময় কৃষ্ণ দাস তো একদম হিন্দুদের প্রতিনিধিত্ব করে না বাংলাদেশে, তাহলে তাকে নিয়ে এই আলাপটি এত বেশি কেন উঠলো? এই আলাপটা তো তাকে নিয়ে, তো যে আলাপটা সৃষ্টি হয়েছে তা তো ওদের সৃষ্টি করা, এটা আপনার ভারতের সৃষ্টি করা, মানে এটা সীমান্তের ওপার থেকে এসেছে, আমাদের অভ্যন্তরীণ না। আপনি শোনেন, এখন যে যার মতো আন্দোলন করবে, তাকে কি আন্দোলনে কেউ বাধা দিয়েছে? কিংবা সেই আন্দোলন করতে যে কোনো রাজনৈতিক দল কি বলেছে যে তোমরা আন্দোলন করতে পারবা না, কিংবা তোমরা এখানে সভা সমাবেশ করতে পারবা না? সেটা তো বলেনি। সে সভা সমাবেশ করেছে, তার ভিতরে যে তার উপর যে এলিগেশনগুলো এসেছে সেটাকে বিবেচনায় নিয়ে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, সেটা বিচারাধীন আছে। এবং তিনি যদি নিরপরাধ হয়, অবশ্যই তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার ন্যায় বিচার পাবেন। এতে আমাদের কাউকে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই, কারণ তিনি নিরপরাধ হলে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার সুষ্ঠু বিচার হবে, এটা আমি বিশ্বাস করি। এবং আমি এটাও বিশ্বাস করি যে বাংলাদেশে যে সব জায়গায় আপনার জানেন ফ্যাসিস্ট সরকার থাকার সময় যে সকল জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হয়েছে, নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, ম্যাক্সিমাম জায়গায় আমাকে যেতে হয়েছে, আমি সরজমিনে ঘুরেছি।
এবং তখন এই হামলা নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে আমরা আওয়াজ তুলেছি। তদন্ত কমিটি আমরা সেই তদন্ত পাবলিকলি সাংবাদিক সম্মেলন করে পেশ করেছি, কিন্তু একটা তদন্তরও একটা ঘটনারও সুষ্ঠু বিচার হয়নি। এখন চিন্ময় বাবুকে গ্রেফতার করা হয়েছে কেন এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ, সেই কি অভিযোগের ভিত্তিতে তাকে যে গ্রেফতার করা হয়েছে, এটা সম্পূর্ণ বর্তমান সরকারের আইন বিভাগ বলছিলেন যে এটা যেহেতু তদন্তের অধীনে আছে এটা তদন্ত হবে। কিন্তু আপনি যেটা বলেছেন আমি আবারও সেটা বলতে চাই যে হিন্দুদের প্রতিনিধিত্ব বাংলাদেশে ইসকনের এই নেতা করছেন না, তাহলে কি আপনি এটা মনে করছেন কিনা, এটা একটু সুস্পষ্ট করবেন যে এই ইসকন নেতা ভারতের কোনো স্বার্থ রক্ষার প্রতিনিধিত্ব করছেন? দেখেন, আপনি ইসকন থেকে কিন্তু তারা বলেছে যে ইসকনের সাথে চিন্ময় দাস বাবুর কোনো সম্পৃক্ততা নেই এবং তাকে আগে থেকে আমি পত্রপত্রিকায় দেখেছি এবং শুনেছি তাকে অনেক আগে ইসকন থেকে নাকি বহিষ্কার করা হয়েছে, এরকম কিছু একটা। তো সেইখান থেকে বেরিয়ে তিনি তার মুক্ত চিন্তার আবির্ভাব ঘটিয়েছেন এবং আন্দোলন করেছেন, কিংবা হিন্দুদের অধিকার রক্ষার আন্দোলনে তিনি আছেন। হ্যাঁ, এবং তিনি যে সুস্পষ্ট কিছু কথা বলার চেষ্টা করছেন, যেটা ওনার বক্তব্য কিংবা ওনার তার কোনো ভিত্তি তিনি দেখাতে পারেন এবং ভারত থেকে বলা হয়েছে তাদের সাথে কোনো ধরনের। তো সেই জায়গা থেকে এটা ভারতের ইন্ধন কি ইন্ধন না, এটা এখন তদন্তাধীন আছে। সম্পৃক্ততা পাওয়া যায়নি, তদন্ত সাপেক্ষে বলা যাবে। এটা নিয়ে আসলে আমাদের আগে ভাগে কথা বলা মানে প্রকৃত ঘটনাকে আড়াল করা ছাড়া কিছুই না। আমরা ছেড়ে দেই ওটা তদন্তের উপরই। ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে আসি। আগে যেটা আপনি বিরতির আগে শেষ করেছিলেন এবং আমি ছোট্ট করে প্রশ্ন রেখেছিলাম যে তাহলে কংগ্রেস কি করবে, কারণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি আমাদের প্রতি মুহূর্তে বিশ্লেষণ করতে হয়। আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনি এটা আমার থেকে ভালো জানেন, আমাদের দেশের স্বার্থেও। সেক্ষেত্রে কি তারা, রাহুল গান্ধীর কথা আমি বিশেষ করে বলছি, তার যে বিবৃতি বিভিন্ন সময়, এখন কি দেশের স্বার্থে তারা একদম একাট্টা হয়ে যাবে? রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কাও কথা বলেছেন, কংগ্রেস অফিসিয়াল বিবৃতি দিয়েছে, সবকিছু নিয়ে কথা বলবো। তার আগে একটা জিনিস একটু যোগ করি। জনাব চিন্ময় বহিষ্কৃত হয়েছিলেন, কেন্দ্রীয় যে ইসকন আছে তাদের চাইল্ড প্রোটেকশন একটা ইউনিট আছে, তাকে চাইল্ড অ্যাবিউজের দায়ে অভিযুক্ত করে তাকে ফোকাস করে বহিষ্কার করতে বলা হয়েছিল। তিনি জবাব দেননি, কমপ্লাই করেননি, তারপর ইসকন তাকে বহিষ্কার করেছে। মানে এটা একটু আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের মনে রাখা দরকার, যিনি শিশু নির্যাতনের সাথে জড়িত তার বিরুদ্ধে অভিযোগ, আবারও বলছি, বাংলাদেশ সরকার বলেনি যে তুমি এটা করেছো, ইসকনের কেন্দ্রীয় যে সংস্থা তারা এই কাজটা করেছেন এবং তার অনেকগুলো নিষেধাজ্ঞা তাকে দেওয়া হয়েছিল, দেয়ারস এ লিস্ট। সেই মানুষটা হিন্দু সম্প্রদায়ের মানুষের অধিকারের নেতৃত্ব দিচ্ছেন, এটা তাদের একটু খেয়াল রাখা দরকার। আরেকটা জিনিস একটু অ্যাড্রেস করতে চাই, তারপর আসছি আমি ওই জায়গায়। দেশের স্বার্থ ভারত বাংলাদেশের সাথে যা করছে তাতে নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ, আমাদের একটা প্রবচন আছে, এটার ইংরেজি নেই, বিদেশিরা ব্রিটিশরা এগুলো করে টরে না, আমরা করি। ধরুন ওরা ভিসা বন্ধ করে রেখেছে আমাদেরকে চাপে ফেলার জন্য, কিন্তু আপনি এখনই যান, আপনি অনলাইনে প্রচুর রিপোর্ট পাবেন পশ্চিমবঙ্গের ব্যবসা, বিভিন্ন রকম ব্যবসা, হোটেলের ব্যবসা, বিভিন্ন জায়গায় আমরা যারা যেসব জায়গায় শপিং করতে যাই, আমাদের হসপিটাল, এরকম নানা ব্যবসায় মহা ক্রাইসিসে তারা পড়ে গেছে, কিন্তু তারা এটা করছে তাদের অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং তারা মনে করছে যেটা সঠিক হবে। এবার আসছি কংগ্রেসের প্রশ্নে। কংগ্রেসও কি দেশের স্বার্থ দেখছে? উত্তর হচ্ছে দেখছে না, দেখছে না। আমি আবারও বলছি, তারা তাদের অভ্যন্তরীণ যে রাজনীতির পোলারাইজেশন হয়েছে তারা মনে করছে এটা করে ভালো হবে। আমি একটু পেছনে ফিরে যাই। এই পতনের কিছুদিন আগে শেখ হাসিনা সর্বশেষ চায়নায় গেলেন, তার কিছুদিন আগে ভারতে গিয়েছিলেন। তখন সোনিয়া গান্ধী তার দুই সন্তানকে নিয়ে শেখ হাসিনার সাথে দেখা করতে আসেন। নট অনলি দ্যাট, ওনারা ভেতরে গিয়েই প্রচুর কর্ডিয়াল অ্যাটিটিউড দেখাতে পারতেন, অনেক আলিঙ্গন করেছেন সবাই, সেটা ভেতরে গিয়ে লুকিয়েও করতে পারতেন না, ওনারা প্রকাশ্যে শেখ হাসিনার সাথে রুমে ঢোকার আগে এগুলো করেছিলেন। আমি তখন একটা কথা বলেছিলাম, একটা নারী যিনি এই দেশটাকে ধ্বংস করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে, আমাদের মানুষের স্বার্থ ধ্বংস করেছে, সব প্রতিষ্ঠান শেষ করেছে, যিনি পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর স্বৈরশাসকদের একজন, তার সাথে প্রকাশ্যে তারা এই দহরম মহরম দেখাচ্ছেন। ইনফ্যাক্ট দে ওয়ান্টেড টু এন্ডোর্স হার, প্রকাশ্যে করেছেন কিন্তু উদ্দেশ্য নিয়ে সুনির্দিষ্ট। প্রিয়াঙ্কা, রাহুল, সোনিয়া, তিনজনই, আপনি অনলাইনে গেলে প্রচুর ছবি পাবেন। সো তাদের এক ধরনের ঐতিহাসিক সম্পর্ক আছে এবং কংগ্রেসকেও আমরা ভুলে যাব না
2014 সালের যে ফার্স্ট ম্যানিপুলেটেড ইলেকশন, সেই সুজাতা সিং যখন আসলেন তখন তো কংগ্রেস ক্ষমতায়, তার কিছুদিন 3 মাস পরই নির্বাচনে তারা পরাজিত হয় এবং বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু বাংলাদেশের নির্বাচনটা হয়েছিল সেই ভোটারবিহীন নির্বাচন, সুজাতা সিং এসে যে চাপ দিচ্ছে জাতীয় পার্টিকে প্রকাশ্যে, এগুলো কংগ্রেসের সময় হয়েছে। সুতরাং কংগ্রেসও তো আসলে একই রাজনীতির কাজ করে। দুঃখজনক জায়গাটা হচ্ছে এই যে এবারও যখন হলো, আমরা দেখলাম প্রিয়াঙ্কাকেও খুবই টাফ স্টেটমেন্ট দিচ্ছেন তিনি বাংলাদেশের ব্যাপারে, ভারতকে নাক গলাতে আমরা যদি সরাসরি বলছেন একই জিনিস। তারা মনে করছেন তাদের দেশের স্বার্থে হবে, দুটো কারণ আছে বলে মনে করি। দেশের স্বার্থে লাভ হবে না, শেখ হাসিনার সাথে তাদের একটা ব্যক্তিগত সম্পর্ক, শেখ হাসিনা পরাজয় মানে শুধু মোদির না, সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কাদেরও পরাজয়। আরেকটা জিনিস হচ্ছে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিটা কিন্তু এখন খুব পোলারাইজড হয়ে গেছে। হিন্দুত্ববাদীরা, আপনি যদি মিডিয়াতে দেখেন, ওদের মিডিয়া এমনভাবে হিন্দুর উপরে টর্চারকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যুদ্ধংদেহীভাবে। আমি সেই চ্যানেলটার কথা বলছি না যে চ্যানেলটার কলকাতার একটা চ্যানেল যেখানে দেখলে এটাকে কৌতুকের চ্যানেল মনে হয়, আমি সেটার কথা বলছি না। মেইন স্ট্রিম যেসব ইন্ডিয়ার সেন্ট্রাল মিডিয়াগুলো আছে, টিভি চ্যানেলস, পত্রিকাগুলোর লেখা আপনি যদি পড়েন, ওদের কলাম যদি পড়েন, ওই সব পত্রিকার আবার ইউটিউব চ্যানেল আছে, সব বিখ্যাত, লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার, লক্ষ লক্ষ পত্রিকা বিক্রি হয়, তাদেরও আপনি অ্যাটিটিউড দেখবেন যে ভয়ঙ্কর কিছু ঘটছে। সো দেশের অভ্যন্তরের মানুষ যখন এই হিন্দুদের টর্চার্ড হচ্ছে, এই ন্যারেটিভ বিশ্বাস করছে, তখন কংগ্রেসকেও আসলে ওই রাজনীতির মধ্যে ঢোকার চেষ্টা করতে হচ্ছে। কিন্তু কংগ্রেসের ভুলটা কোন জায়গায় জানেন? কেউ যদি হিন্দুত্ববাদ কেনে, যে ঠিক আছে আমি হিন্দুত্ববাদ কিনবো, সে কংগ্রেসের দোকান থেকে হিন্দুত্ববাদ কিনবে না, সে কিনবে বিজেপির দোকান থেকে। বিজেপির হিন্দুত্ববাদের দোকান অনেক বেশি বড়। সো কংগ্রেস একটা ঐতিহাসিক ভুল করছে বলে আমি মনে করি। এটা করে তারা ভোট বেশি পাবে, নট নেসেসারিলি। তাহলে অভ্যন্তরীণ রাজনীতিতেও তারা খুব লাভবান হবে সেটাও আমি মনে করছি না, তারা মনে করছে। আবার বাংলাদেশের সাথে স্বার্থের ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, নিশ্চয়ই আমরা দেখছি তো এখন একই সুরে আমাদের সাথে শেখ হাসিনাকে সমর্থন করে কথা বলছে, আমাদেরকে নিয়ে ডিসইনফরমেশন ছড়াচ্ছে। এটা মিসইনফরমেশন না, এটা ভুল হয়েছে তা না, পরিকল্পিতভাবে জেনে বুঝে ভুল তথ্যকে তারা প্রোপাগেট করছেন। তো ওনারা যখন করছেন এগুলো আমরা দেখছি, তো তারা এই প্রোপাগান্ডা নিয়ে নেমেছে। আমি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী আপনার কাছে তাহলে আসতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই উস্কানিতে পা না দিয়ে সংযম দেখাতে বলেছেন। তার পাশাপাশি তিনি একটি কথা বলেছেন যেটা আজকে গণমাধ্যমে খুব বেশি আলোচিত ছিল দিনভর, সেটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো বিশেষ ব্যক্তি বা রাজনৈতিক দলের বাইরে গিয়ে বাংলাদেশ ভারতের জনগণের মধ্যে যে সম্পর্ক স্থাপন করা অপরিহার্য, তা বস্তুনিষ্ঠভাবে বোঝা গুরুত্বপূর্ণ। এই বোঝাটা বুঝবে কে? দেখুন, এই বোঝাটা বোঝার দায়ভার শুধু রাজনৈতিক দলের না, প্রত্যেকটি নাগরিকের। কারণ আমার দেশকে রক্ষা করার দায়িত্ব একজন মুসলিম ভাইয়ের যেমন দায়িত্ব, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের দায়িত্ব। তো সর্বপ্রথম আমাকে মাথায় রাখতে হবে দেশটা আমার, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমাদের সকলকে ঐক্যবদ্ধ সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করতে হবে। এবং সেই সাথে সকল গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে, তাদেরকে সঠিক নেতৃত্বের মাধ্যমে দেশের শান্তি, শৃঙ্খলা এবং সম্প্রীতির যে বন্ধন, এটা ধরে রাখতে হবে। কারণ আমরা যদি হেরে যাই, আমার বাংলাদেশটা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর কিছু স্বার্থন্বেষী মানুষের জন্য আমাদের এত বড় অর্জন আমরা বিসর্জন দেব কেন ভাই? আমাদের যদি সাময়িক কিছু সমস্যা হয়, আমরা সেই সমস্যাটাকে নিয়ে কিভাবে সমাধান করা যায় সেই টেবিলে বসে আমরা সমাধান করব। এটা আমাদের প্রত্যেকটি নাগরিকের দায়িত্ব। কারণ দেশটাকে রক্ষা করা শুধু রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেমন একার না, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারেরও একার না, এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সকলকে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে ভারত যে ষড়যন্ত্র করছে বাংলাদেশের বিরুদ্ধে, হাসিনার পক্ষ নিয়ে হোক কিংবা তাদের ভূ রাজনীতির স্বার্থেই হোক, এই ষড়যন্ত্র যে ভারত একা করছে তা না। এখন ভারতের ইস্যুটা আসছে তাই মনে হচ্ছে ভারত করছে, 2 দিন পর যে আরেকটা দেশ করবে না তার কি গ্যারান্টি আছে? কিংবা আরেকটা দেশের ষড়যন্ত্রের সম্মুখীন হব না আমরা, তার কি গ্যারান্টি আছে? সেই জন্য আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে আমাদের সকলের সুবুদ্ধি উদয় হতে হবে, আরও ধৈর্যের
এবং সংযমের পরীক্ষা দিতে হবে, ধৈর্যশীল হতে হবে দেশটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে, স্বাধীনতা, এপারের মানুষের যেটা বস্তুনিষ্ঠভাবে বোঝা দরকার সেই জায়গাটা আপনি গুরুত্বপূর্ণভাবে বললেন। আমি বিরতিতে যাব, ঠিক তার আগে ওপারের কথা একটু জাহিদুর রহমান আপনার কাছ থেকে শুনে বিরতিতে যাব। সেটা হচ্ছে এই যে বস্তুনিষ্ঠভাবে বোঝা দরকার, কারণ সম্পর্ক তো দুই দিকে, বাংলাদেশ এবং ভারতের মানুষের মধ্যে যদি সম্পর্ক হয় তাদেরও তো বোঝা দরকার। বোঝা দরকার, কিন্তু সমস্যা হচ্ছে যে যখন এটা একটা টার্ম আছে এখন খুবই আলোচিত, পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড, মানে সত্য উত্তরকালীন পৃথিবী। মানে এখন সত্য ব্যাপারটা নিয়ে খুব ডিবেট আছে। মানে ধরুন এখন আর মিথ্যা বলে না অনেকে, বলে অল্টারনেটিভ ট্রুথ। এবং আপনার জায়গা আছে কোথায় অল্টারনেটিভ ট্রুথ পাবেন। আপনার এই কথা শুনতে ভালো লাগছে না, আপনি শুনবেন না। আগে একটা দুটো অপশান ছিল, এখন নানান অপশান। আপনি দেখবেন আপনি এমন একটা জায়গায় যেতে পারেন যেখানে এমন চ্যানেল পাবেন যেখানে মানে ভারত এখনই চট্টগ্রাম দখল করে সেভেন সিস্টার্সের সাথে মিলিয়ে দিচ্ছে, সো আপনি ওখানে যাবেন। সো ভারতের জনগণের মধ্যেও সে তার পছন্দ হয় যেসব কথাবার্তা শুনতে, প্রচুর মানুষ সেই জায়গাগুলোতে যায়। যে চ্যানেলের কথা বলছি তাদের লক্ষ লক্ষ মিলিয়ন ভিউ দেখছে তো কেউ না কেউ। সো এসব দেখে তারা পোলারাইজড হচ্ছে। এখন ওই যে জনগণের সাথে জনগণের সম্পর্কে না ঠিক না থাকলে যে ভবিষ্যতে ক্ষতি হবে, এটা বোঝার মতো মানসিকতা আসলে সব মানুষের মধ্যে নাই। মিডিয়া আপনাকে পোলারাইজ করছে, পলিটিক্যাল লিডাররা পোলারাইজ করছে, ফলে মানুষ আসলে বুঝে উঠছে। এটা খালি ওইদিকের কথা না, আমাদের দেশেও কি কেউ আছে না ভারতের সাথে একটা যুদ্ধ বাঁধিয়ে দেই, আসো ভারতের চিকেন নেক চেপে ধরবো, সো দ্যাট তাদের সেভেন সিস্টার্সের খবর হয়ে যাবে। এসব আমাদের দেশেও বলা হচ্ছে এবং তাদেরও প্রচুর এই বক্তব্য সাবস্ক্রাইব করছে। আমরা যারা এই জিনিসগুলোকে নেগেট করে, আমরা ভারতের সাথে, আমাদের ভারতের জনগণের সাথে কোনো সমস্যা নাই, ভারতের সাথে আমাদের সহাবস্থান করতে হবে। এবং প্রায় বলি, জিওপলিটিক্সে বলা হয় আপনি বন্ধু চেঞ্জ করতে পারেন কিন্তু প্রতিবেশী চেঞ্জ করতে পারেন না। এখানে আমরা যেমন ভারতের প্রতিবেশী, এটা আমাদের ক্ষেত্রে বলে, আমরা তো ভারতকেও বলতে পারি তুমিও কিন্তু তোমার প্রতিবেশী চেঞ্জ করতে পারবে না। বাংলাদেশ কিন্তু এই জায়গায় থাকবে যদি তুমি দখল না করে ফেলো। তাই যদি হয় ওই সম্পর্ক তো রাখতে হবে। সুতরাং দুই দেশের মধ্যে প্রচুর এক্সট্রিমিস্ট এলিমেন্ট আছে, আমাদেরও একটা অংশ উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ওইদিকেও আরেকটা অংশ উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই দুই গ্রুপের মধ্যে আসলে এখন একটা টেম্পোরারিলি একটা প্রবলেম এই কারণেই চলছে আর কি। এবং সেই জায়গায় ভারতের, আমরা যে আজকে শিরোনামের একটা অংশ ভারতের অপপ্রচার, সেটা করছে ভারতের গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যম কতটা দায়িত্বশীলতার জায়গাটায় দাঁড়াতে পারছে, এই আলোচনা নিয়ে ফিরবো বিরতি শেষে। সম্মানিত দর্শক, আপনার মতো অনুষ্ঠানে আরেকটি বিরতি নিচ্ছি, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি আপনার মত অনুষ্ঠানে। কথা হচ্ছে বাংলাদেশের রাজনীতি ও ভারতের অপপ্রচার, এই শিরোনামে আসবো অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। গণমাধ্যম বিষয়টা রেখেই আমি গিয়েছিলাম বিরতিতে। বাংলাদেশের গণমাধ্যম সেই অপপ্রচারটা কতটা রুখে দিতে পারছে যেটা ভারতের গণমাধ্যম করছে? দেখুন, আমাদের গণমাধ্যম আগে একটি নিয়ন্ত্রিত গণমাধ্যম হিসেবে কিন্তু পরিচালিত হতো। এটা ইচ্ছা থাকা সত্ত্বেও না অনিচ্ছা থাকা সত্ত্বেও এক ধরনের ফ্যাসিস্টদের নিয়ন্ত্রিত হয়ে তাকে কাজ পরিচালনা করতে হতো। তো এখন তো আর নিয়ন্ত্রণ নাই, এখন স্বাধীনতা আছে। তো এই জায়গায় বাংলাদেশে প্রকৃত ঘটনাগুলো যে সেটা সাম্প্রদায়িক বিষয় না, এটা আপনার প্রত্যেকটা ঘটনাগুলো যদি প্রোটেস্ট করা হয় কিংবা তুলে ধরা হয় তাহলে কিন্তু অনেকটাই রোধ করা যায় এই অপপ্রচারগুলো। হ্যাঁ, যেমন আপনার পূজার এবার যে আয়োজনগুলো হয়েছে সেই জায়গাগুলো যদি গণমাধ্যম যদি মানে গভীরভাবে মানে খুব ঘন ঘন প্রচার দিত কিংবা প্রত্যেকটা পূজা মণ্ডপগুলো যদি কাভারেজগুলো নিয়ে আসতো তাহলে কিন্তু বিশ্ব দেখতো যে এবারে পূজা কিভাবে উদযাপিত হয়েছে। কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, সেটা কি আসলে বার্তা দেয়নি? কিন্তু বার্তা তো দিয়েছে, কিন্তু যেটা দিয়েছে পর্যাপ্ত না, আরো পর্যাপ্ত হওয়া প্রয়োজন। কারণ যেহেতু আপনার রাষ্ট্র নিয়ে একটা ষড়যন্ত্র চলছে এবং ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নাই, কিংবা এই যে ফ্যাসিস্টের পতন, তাদের প্রেতাত্মারা কিন্তু এখনো দেশে আছে, কিছু হয়তো পালিয়ে গিয়েছে, এখনো কিন্তু কিছু আছে। আপনি ধরেন ভারতে যারা পালিয়ে গিয়েছে, ভারতে যে ঘটনাগুলো ঘটছে, এই যে হাইকমিশনে অ্যাটাক হচ্ছে, এই ঘটনার সাথে যে আমার বাংলাদেশের কোনো আওয়ামী ফ্যাসিস্টরা যে ওইখানেও তাদের সাথে সম্পৃক্ত হয়ে ইন্ধন দিচ্ছে না কিংবা ওই ঘটনার সাথে তারা জড়িত না,
এইগুলো আপনি কিভাবে বিবেচনা করবেন? এগুলোকে আইডেন্টিফাই করতে হবে না? এইগুলো যেমন আপনাকে সরকার থেকে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকারের ব্যবস্থা নিতে হবে একইভাবে, যেন গণমাধ্যম বারবার করে এগুলো প্রচার করে, এগুলো তাহলে কি চিহ্নিত গণমাধ্যমে করতে হবে। ঠিক আছে, অনুসন্ধানীমূলক যে সাংবাদিকতা, সেটার এক ধরনের ঘাটতি আপনি কি অনুভব করছেন? আমার মনে হয় এটা আরেকটু ফোকাস দেওয়া উচিত এবং সরকারেরও এই দিকে ফোকাস এই কারণে দেওয়া উচিত, কারণ আগামী দিনে জনগণের প্রতিনিধিত্ব একটি সরকার গঠন না হওয়া পর্যন্ত যে কোনো রিস্ক থেকেই যেতে পারে। সেই রিস্ক মোকাবেলা করার জন্য সরকারকে আরো বেশি শক্ত ভূমিকায় থাকতে হবে। শক্ত ভূমিকায় নিঃসন্দেহে থাকতে হবে। সেই জায়গায় ডাক্তার জাহিদুর রহমান, আপনার কাছে একটু আমি জানতে চাইবই, আমি এই বার্তাকে শুধু জাতীয় পর্যায়ে দিতে চাচ্ছি, মানে গণমাধ্যম যে ভূমিকাটা পালন করবে শুধু জাতীয় পর্যায়ে বার্তা দিবে, আর যদি আন্তর্জাতিক পর্যায়ে এই বার্তা দিতে চায় যে ভারতীয় গণমাধ্যম যা করছে সেটা অপপ্রচার, তাহলে সে কিভাবে সেটা দিচ্ছে? এটাই করতে হবে। যেমন আজকে সন্ধ্যার একটা খবর আমরা দেখেছি যে ব্রিটেন বাংলাদেশে ট্রাভেল অ্যালার্ট জারি করেছে। তার মানে বাংলাদেশ সম্পর্কে যে ন্যারেটিভগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে সেগুলো সামহাউ কানেক্ট করছে। আমি আপনাকে যে কেউ দর্শকদেরকে আমি আহ্বান জানাবো, গুগলে গিয়ে ইস্কন চিন্ময় বাংলাদেশ 3-4টা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করেন, দেখবেন সব ভারতীয় পত্রিকা। ইউটিউবে সার্চ করুন ইংরেজি দিয়ে, সব ইন্ডিয়ান যেসব ইউটিউব চ্যানেলস আছে সেগুলো। ফলে যেটা হয়, তাদের ন্যারেটিভ ওয়েস্টের কারো কাছে পৌঁছে। সো আপনি যদি ওয়েস্টের কাছে বিশেষ করে যদি এই জিনিসগুলো পৌঁছে দিতে চান, আমরা যা বলছি, আমরা যা করছি সেগুলোকে কোনো না কোনো ফর্মে সেই জায়গায় নিয়ে যেতে হবে। আমরা শুধুমাত্র ইনভেস্টিগেটিভ জার্নালিজমও না, আমাদের ফ্যাক্ট চেকিংও করতে হবে। একটা উদাহরণ দিই, 5 আগস্টের পর থেকে 9 জন হিন্দু সম্প্রদায়ের মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই তথ্য দিয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। নেত্র নিউজ নামে আমাদের যে একটা পোর্টাল আছে, তারা খুবই ব্রিলিয়ান্টলি এই 9টা কেসই গিয়ে অনুসন্ধান করেছে। করে দেখা গেছে আমরা যে কথাটা বলতাম সরকারের দিক থেকে যে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়নি, কথাটা ঠিক না। হয়েছে তাদের ব্যক্তির ওপরে, তাদের প্রতিষ্ঠানের ওপরে, স্থাপনার উপরে। কিন্তু ওই 9 জনই আসলে যে ন্যারেটিভটা আমাদের ছিল যে হিন্দু বলে, মানে এটা কমিউনাল না, এই অ্যাটাক হয়েছে তারা আওয়ামী লীগ করতো সেই কারণে। তো এই রকম তথ্য আসছে। সো আমাদের উচিত হবে আসলে যত অভিযোগ করা হচ্ছে, বাংলাদেশে রেপ হচ্ছে কিনা কথার কথা, একজন বাংলাদেশের এক্স হাই কমিশনার প্রত্যেকটা টক শোতে ভারতে গিয়ে বলছেন 5 আগস্টের পর থেকে নাকি সিস্টেম্যাটিকলি, এই শব্দটা তারা প্রচুর ব্যবহার করছে, সিস্টেম্যাটিকলি হিন্দু নারীরা রেপড হচ্ছেন। আমাদের এই তথ্যগুলো আনা, বের করা, বাংলাদেশের পত্রিকারা, বাংলাদেশের হিন্দু কমিউনিটির মানুষকে আরও এনগেজ করা যে এই অভিযোগটা ঠিক আছে কিনা, এইগুলো তারপর পৌঁছে দেয়। আপনাকে ক্রমাগত আসলে এই কাজগুলো করে যেতে হবে। শুধু সেটা না, একটা চ্যানেলে দেখলাম রিলিজিয়াস ক্লিনজিং, মানে আমাদের যাবতীয় কিছুর চেষ্টা হচ্ছে বাংলাদেশকে হিন্দু সম্প্রদায়ের মানুষ মুক্ত করে তোলা, তাদেরকে আমরা ক্লিনজ করব। রোহিঙ্গা থেকে যেমন এথনিক ক্লিনজিং হয়েছিল, সেরকম এই ধর্মের মানুষকে আমরা বের করে দেব। সহজ যুক্তি আছে, তাই না? যদি তাই হয়ে থাকে, ভারত তো হিন্দু সম্প্রদায়ের মানুষের নাগরিকত্ব দেওয়ার জন্য বসে আছে। দলে দলে মানুষজন ভারত চলে গিয়ে নাগরিকত্ব নিতে পারে। আমাদের হিন্দু ভাই বোনরা কি যাচ্ছেন? আমি আবারও বলছি, তাদের সমস্যা নেই তা না। এমনকি রাজনৈতিক কারণে তাদের উপরে হামলা হওয়া উচিত না। এটা মুসলমানের উপরে উচিত না, হিন্দুর উপরে উচিত না। এমনকি আমাদের দেশে শুধু হিন্দু বলে না, যে কোনো মাইনরিটিরই, সেটা ভাষাগত মাইনরিটির, কিছুদিন আগে আমি উর্দু স্পিকিং পিপলদের একটা প্রোগ্রামে গেলাম এবং আমি দেখলাম যে তাদেরও নানান বঞ্চনা এই সমাজে আছে। তারা তো মুসলিম, কিন্তু তারা ভাষাগত মাইনরিটি, তাদের সমস্যা আছে। আমাদের এথনিক মাইনরিটিস আছে। আমি জন্মেছি, বড় হয়েছি রাঙ্গামাটি জেলায়, আমার প্রচুর এরকম এথনিক মাইনরিটি ফ্রেন্ডস ছিল, তাদেরও সংকটের কথা আমি দেখে বড় হয়েছি। সো এই ঘটনাগুলো আছে, এগুলো থাকা উচিত না, কিন্তু এগুলো আমরা একসাথে ফাইট করব। কিন্তু এই যে ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এগুলো এত ভয়ঙ্কর রকম বাড়িয়ে, সেগুলো সরকারকে ডিবাঙ্ক করতে হবে এবং এগুলো পৌঁছে দিতে হবে। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোর সাথে কানেক্ট করতে হবে, তাদের রিপোর্টারদেরকে আনতে হবে প্রয়োজনে, ইনভাইট করে যে তোমরা দেখো, রিপোর্ট করো। ভারতকে আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু তারা আসেননি। ইন্টারন্যাশনালগুলো আসুক। যেমন আমি উদাহরণ দিতে চাই, নিউ ইয়র্ক টাইমসের একটা রিপোর্ট এসছে, চমৎকার, 28 নভেম্বর, চমৎকার একটা রিপোর্ট ছিল, ওয়েল ব্যালেন্সড। ভারত যে প্রোপাগান্ডা করছে তার বিরুদ্ধে একটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ হতে পারে, একটা সমালোচনাও আছে, কিন্তু এছাড়া মোটা দাগে ভালো আছে। একইভাবে আনা এবং প্রয়োজনে ওখানে আমাদের এডিটোরিয়াল লেখা, ভারতের মিডিয়াতে এডিটোরিয়াল লেখা, সরকারের জায়গা থেকে চেষ্টা করা, এগুলো যত বেশি করা সম্ভব। ভারতের আমাদের যে হাই কমিশন আছে, তাদের আরও অ্যাক্টিভ হতে হবে, টু কানেক্ট উইথ দ্য সিভিল সোসাইটি অ্যান্ড জেনারেল পিপল। আমি বারবার এটাকে জোর দিচ্ছি। ধরুন ভারতের মানে সরকার তো আছে, ভারতের মিডিয়ার উপরে খুব বেশি রিলাই করার বিষয় নাই। আমরা জানি যে রিসেন্টলি এগুলোকে গদি মিডিয়া বলে, মানে মোদির গদি মিডিয়া হয়ে গেছে। তো আমাদের হাইকমিশনের উচিত হবে সাধারণ মানুষ এবং সিভিল সোসাইটির সাথে তাদেরকে দেশে নিয়ে আসা, দেখানো। এর মধ্যেও তো মানুষ কথা বলছেন। অর্ক ভাদুড়ি বলে একজন জার্নালিস্ট
বাংলাদেশ সম্পর্কে বলেছেন, সৌমিত্র দস্তিদারকে বলতে শুনেছি, কবির সুমনকে বলতে শুনেছি, ওনাকে গান লিখতে দেখেছি। একইভাবে বিভিন্ন জায়গায় কিছু মানুষ তো আমরা খুঁজে পাবো, তাদেরকে দেশে নিয়ে আসা, আমাদের দেশের মানুষ ওখানে যাক, প্রকাশ্যে কথা বলুক, ফ্যাক্টস নিয়ে আলোচনা হোক, সেই তথ্য ছড়িয়ে দেই। এভাবেই আসলে এগুলো ফাইট করতে হবে। আপনি বেশ কিছু উত্তরণের পথ আমাদেরকে বাতলে দিলেন, কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমসের যে সেই অনলাইনে প্রথম প্রকাশিত হলো, পরে সেটা প্রিন্ট মিডিয়ায় চলে এসছে, কিন্তু সেখানে আবার ট্রাম্পের যে উদ্বেগ প্রকাশ করা, বিবৃতি, দুইটাকে সমন্বয় করলে আপনি কিভাবে দেখেন? মানে ট্রাম্প তো ট্রাম্পই, মানে ট্রাম্প তো আসলে কি আমরা আসলে বোঝাই কঠিন। আমি প্রায় বলি ট্রাম্প কিন্তু রিপাবলিকান না, ট্রাম্প হচ্ছে ট্রাম্প। তার জন্য দেখবেন ট্রাম্পের আলাদা করেই ট্রাম্পের যে শাসন পদ্ধতির নাম আছে ওটা ট্রাম্পিজম বলে। ভবিষ্যতে দেখবেন কেউ ওরকম কিছু করলে বলে ও তো ট্রাম্প, এভাবেই বলবে। সো রিপাবলিকান সামনে সেই জায়গাটাতে প্রবেশ করতে হবে, কোনো সন্দেহ নাই। ট্রাম্প দিয়েছে, ট্রাম্পের এই ব্যাপারটাকে কেউ যে খুব সিরিয়াসলি নিচ্ছে তাও না, কিন্তু সিরিয়াসলি মানে এটা যে বাস্তবে বাংলাদেশে ঘটছে এটা কেউ মনে করছে না। কিন্তু যেটা সামনে আছে সেটা হলো ট্রাম্প যদি আসে, তার অন্তত যে পলিসি, সে গ্লোবালি, বাইডেন যেমন গ্লোবাল হেজিমনির ক্ষেত্রে খুব চেষ্টা করেছেন, ট্রাম্প ওখান থেকে নিজকে সরিয়ে নেবেন। এবং মোদির সাথে তার বন্ধুত্ব আছে মোটা দাগে, তারা পরস্পরকে বন্ধু বলে টুইট করেছেন এই জেতার পর। শুধু সেটা না, 2020 সালে যে নির্বাচনে ট্রাম্প হেরে গিয়েছিলেন সেখানে মোদি আমেরিকায় গিয়ে ট্রাম্পের হয়ে ভোট চেয়েছেন। মানে একটা দেশের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রেসিডেন্ট, আব কি বার ট্রাম্প সরকার, ওনার তো মোদি সরকারের মতো ট্রাম্প সরকার চেয়ে এসেছিলেন। সো ওটা যদি হয়, ভারত বাংলাদেশের উপর আরও বেপরোয়া হওয়ার সম্ভাবনা আছে। এর মধ্যে আমি যোগ করব, তাদের গুরুত্বপূর্ণ অনেক পদে ইন্ডিয়ান বংশোদ্ভূতরা নিযুক্ত হচ্ছেন। তাদের গোয়েন্দা প্রধান হয়েছেন তুলসী গাবার্ড, এটা ভারতীয় বংশোদ্ভূত না, কিন্তু উনি হিন্দু এবং ইসকন প্রেমী। আর ভারতীয় বংশোদ্ভূত একজন FBI প্রেসিডেন্ট হয়েছেন, বিজয় রামস্বামী। আর উনি প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিলেন ট্রাম্পের সাথে, প্রাইমারিতে জেতেন নাই, কিন্তু ওনাকেও গুরুত্বপূর্ণ পদে এই যে ইলন মাস্কের সাথে দেওয়া হয়েছে। সো ট্রাম্পের প্রশাসনে প্রচুর ইন্ডিয়ান বংশোদ্ভূত মানুষ সেই জায়গাটা তো তাহলে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় সতর্ক থাকতে হবে কিনা, এটাই একদম শেষ একটি প্রসঙ্গ আমি এখানে তুলতে চাচ্ছি, সেটাই আপনাদের দুজনকে শুনে শেষ করতে হবে হয়তো আজকের এই আয়োজন। সেটা হচ্ছে বাংলাদেশের কেউ কি কোনো ধরনের বক্তব্য, বা আমরা নানা ধরনের ইউটিউব চ্যানেল দেখি, সেখানে নানা ধরনের আলোচনা অনুষ্ঠান হয়, তার মধ্য দিয়ে কি ভারতের কোনো এজেন্ডা বাস্তবায়ন করছে, সেখানে কতটা সতর্ক থাকা দরকার? ভারতের এজেন্ডা কি দিয়ে বাস্তবায়ন হবে? যদি আমাদের মধ্যে বিভেদ তৈরি হয়, যদি ভারতের বিরুদ্ধে আমরা চরম যুদ্ধংদেহী পরিস্থিতি তৈরি করতে পারি। সো যারা যারা এই দুটো কাজ করছেন প্রত্যেকে আসলে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন, সেটা জেনে অথবা না জেনে। কেউ জেনেও করছেন বলে আমি ধারণা করি। তাদেরকে আমাদের সেই চিহ্নিত করার চেষ্টা আছে, এবং সেই চেষ্টা অনেকেই করছেন। এখন প্রকাশ্যেই বলা হচ্ছে, এবং এগুলো বলা উচিত হবে, কারণ এটা আমাদের স্টেটের নিরাপত্তার সাথে জড়িত। ভারতের সাথে আমাদের সমস্যা আছে, সরকারের সাথে, এবং ভারতের সাথে আমরা ভয়ঙ্কর রকম কোনো কোয়ার্সিভ কিছু করতে চাই না। ভারতকে আমরা চাপ তৈরি করতে চাই, তুমি তোমার ওই আগের জায়গা থেকে ফিরে এসে আমরা আমাদের ওয়ার্কিং রিলেশনশিপটা চাই। তাকে সেই যে কথাটা ছিল যে বস্তুনিষ্ঠভাবে গুরুত্বপূর্ণ দিয়ে যে বোঝাপড়া, সেটা তাকেও করতে হবে, আমাকে আজকে শেষ করতে হবে। অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, আপনাকে কাছে যেটা জানতে চাইব, এই জায়গায় সতর্ক থাকা, বিশেষ করে সামনে যেটা বিএনপির পক্ষ থেকে বলা হয় যে একটি অংশগ্রহণমূলক নির্বাচন, একটি সুষ্ঠু নির্বাচন, সেখানেও বিভেদ ভুলে কতটা থাকা জরুরি? ডেফিনেটলি, কারণ আপনার দীর্ঘ 15-17 বছর ধরে মানুষ ভোট দিতে পারে না, তার অধিকার প্রতিষ্ঠার লড়াই করতে যে অনেকে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যার শিকার হয়েছে। যাই হোক, যা তার এত রক্তক্ষয়ী যুদ্ধের পরে একটি স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই সফলতা, এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। তার চূড়ান্ত ধাপ হচ্ছে, এক আংশিক ধাপ হলো আপনার স্বৈরাচারের পতন, এবং চূড়ান্ত ধাপ অর্জিত হবে তখনই যখন জনগণ তার ভোট প্রয়োগের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। এবং ততদিন আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। সরকার প্রধান উপদেষ্টা বুধবার বসবেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে, সেখানে কি অনেক বেশি আশা জাগানিয়া তথ্য মিলতে পারে? আশার জায়গা কি, আপনাকে বাংলাদেশের জনগণ কি চায়, তার অধিকার ফিরে পেতে চায়, জনগণ তার রাষ্ট্রের মালিকানা ফিরে পেতে চায়, তার নির্বাচিত সরকার গঠন করতে চায়। এর জন্যই তো এত রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এর জন্যই তো ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সবাই দাঁড়িয়েছে। তো সেই জায়গাটা, আশা আকাঙ্ক্ষার
প্রতিফলন ঘটবে। এই অন্তর্বর্তীকালীন সরকার সেটা প্রত্যেকটি রাজনৈতিক দলের সাথে মতামত বিনিময় করে এবং একটি সুষ্ঠু ধারা নির্বাচনের দিকে এগিয়ে যাবে এবং জনগণ তার রাইটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং সেই অনুসারে জনগণের যে প্রত্যাশা ভোটাধিকার প্রয়োগ করার ক্ষেত্রে আপনি বিশেষ জোর দিলেন এবং আমাকে আজকে শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ডাক্তার জাহিদুর রহমান আপনাকেও। সম্মানিত দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ছিলেন আপনার মতের আজকের যে আয়োজন সেই আয়োজনে, এবং আমরা আজকের মতো এখানে আয়োজন শেষ করছি। আগামীকাল আবারও আপনার মত ফিরে আসবে আপনাদের মতের নানান প্রতিফলন নিয়ে। এবং আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রবিবার থেকে বৃহস্পতিবার ঠিক প্রতিদিন রাত 10টায় প্রচারিত হয় চ্যানেল 9-এর পর্দায় এই আপনার মত। চোখ রাখবেন চ্যানেল 9-এ।